রাতে খাওয়ার টেবিলে বহুদিন পর স্বামী অরুণ আর মেয়ে অদ্রিজাকে একসাথে পেয়ে সুচরিতা কথাটা তুলেছিল। আসলে দৈনন্দিন ব্যস্ততা আজকাল এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে পরিবারের তিনজনের মধ্যে কথাই খুব কম হয়। ডক্টর অরুণ চৌধুরী নামকরা সার্জন, কলকাতার দুটো বড় সুপার স্পেশালিটি হাসপাতালে যুক্ত। মেয়ে ডক্টর অদ্রিজা এমবিবিএস পাশ করে আপাতত আরও পড়ছে। সুচরিতা একসময় একটা স্কুলে পড়াতো। মেয়ের জন্য সেই চাকরি একসময় ছাড়তে হয়েছিল। এখন মহিলা সমিতি ছাড়াও দুটো এনজিওতে যুক্ত। কলকাতার বিশাল বাংলোতে তিনজন কাজের লোক ছাড়াও তিনটে ড্রাইভার, মালি, দারোয়ান। আর এদের দিয়ে সব করিয়ে নেওয়ার দায়িত্ব সুচরিতার। অরুণ ওঠে সকাল 7টায়, আধ ঘন্টা জিম আর যোগা করে 8:30টায় আসে ব্রেকফাস্ট টেবিলে। হালকা টোস্ট আর চিনি ছাড়া লাল চা খেয়ে ঠিক 8:45টায় বেরিয়ে যায়। ফেরা সেই রাত 10:30টায়। অবশ্য দুপুরের খাবার সুচরিতা নিজে হাতে সাজিয়ে পাঠায়। কোলেস্টেরল আর সুগারটা যবে থেকে বেড়েছে সুচরিতা ওর খাওয়া দাওয়ায় আলাদা নজর রেখেছে। যদিও ডাক্তারবাবু খাওয়ার সময় সব দিন পায় না। মেয়ে রাত করে পড়ে বলে ওঠেও দেরিতে। হালকা ব্রেকফাস্টের পরও বেরিয়ে যায়। সারাদিন সুচরিতার কাজ বলতে কাজের লোকেদের পরিচালনা করা, বাগান করা। সপ্তাহে 3 দিন এনজিওর কাজ আর মহিলা সমিতি করে ইদানিং হাঁপিয়ে উঠেছে সে। বহুদিন একসাথে কোথাও ঘুরতে যাওয়া হয় না। সেই মেয়ের উচ্চ মাধ্যমিকের পর একসাথে সবাই রাজস্থান গেছিল। আসলে অরুণ তো মাঝে মধ্যেই কনফারেন্সে দেশ বিদেশে যাচ্ছে। মেয়েও আজকাল বাবার সঙ্গে যায়। সুচরিতা এসব ট্যুর আর ভালো লাগে না। হোটেলে বসে বড় হতে কি ভালো লাগে। 2 বছর আগে একটা প্ল্যান হয়েছিল ইউরোপের, কিন্তু আর হয়নি। দিন দিন এদের ব্যস্ততা বেড়েই চলেছে। আজ বহুদিন পর দুজনকে একসাথে পেয়ে সুচরিতা ঘুরতে যাওয়ার কথাটাই আবার তোলে। অদ্রিজা প্রথমেই বলে সামনে তার পরীক্ষা, এই সময় সে কোথাও যাবে না। অরুণ জানায় এখন পর পর কনফারেন্স চলবে, তাই আপাতত সে কোথাও যাবে না। তবে পূজার ছুটিতে কোথাও যাওয়া যেতেই পারে। বাবা আর মেয়ে খেয়ে উঠেই একটা অপারেশনের রেকর্ডিং নিয়ে বসে। আবার সেই ডাক্তারি বিষয়ে আলোচনা। সুচরিতার পাগল পাগল লাগে। এক এক সময় বাড়িটাকেই হাসপাতাল মনে হয়। এরা বাড়ি থাকলেই সারাক্ষণ এই এক আলোচনা। মেয়ে যখন দারুণ র্যাঙ্ক করে মেডিকেলে চান্স পেয়েছিল, মা হিসাবে খুব গর্ব হয়েছিল সুচরিতার। কারণ মেয়ের পড়াশোনার পেছনে তার অবদান তো কম নয়। চাকরি ছেড়েছিল মেয়ে যখন ক্লাস 6। তারপর থেকে মেয়েকে পড়ানো, মেয়ে নিয়ে ভালো কোচিংয়ে দৌড়ানো, ভালো হোম টিউটর রাখা, সব সে একাই সামলেছে। অরুণের সময় কথায়। কিন্তু মেয়ের ভালো রেজাল্টের পর সবাই অরুণের পেশা আর পরিচিতিকেই প্রাধান্য দিয়েছে। মেয়ের মাথা ভালো এটাও বলেছে। কিন্তু সুচরিতার অবদানের কথা কারো মনে হয়নি। এখন মনে হয় মেয়েটা অন্য লাইনে গেলেই ভালো হতো। এমন একটা দিন আসে হয়তো অরুণের আর অদ্রিজার সাথে একটাও কথা হয় না সুচরিতার। অদ্রিজা আজকাল বন্ধুদের সাথে জেলায় জেলায় ক্যাম্প করতে চলে যাচ্ছে যখন তখন। অরুণ এই সবে বাধা দেয় না কখনোই। মেয়ের সব রকম স্বাধীনতা রয়েছে। সুচরিতার এসব ব্যাপারে কথা বলার অধিকার নেই। ওর ব্যাপারেও বাপ মেয়ে মাথা ঘামায় না। ও সম্পূর্ণ স্বাধীন। এনজিওর কাজেও সুচরিতা আর আনন্দ পায় না। বাকি যারা রয়েছে সবাই এটাকে একটা রোজগারের জায়গা বানিয়ে নিয়েছে। যত টাকা অনুদান আসে তার মাত্র একটা অংশ খরচ হয়, বাকিটা চোখের সামনে নয় ছয় হতে দেখে সুচরিতা 2-1বার প্রতিবাদ করেছে। কিন্তু লাভ হয়নি কিছুই। আসলে বাকিরা একজোট, তাই ও একা কিছুই করতে পারেনি। শুধু অনাথ আর পথশিশুগুলোর মায়ার টানে এখনো যায়। আর ও এখনো যায় বলেই এই বাচ্চাগুলো কিছুটা হলেও বরাদ্দ পায়। মহিলা সমিতিতেও একই গল্প। কিছু গরিব মেয়েকে হাতের কাজ শিখিয়ে শাড়ি কাপড় আর গহনা বানানো হয় ঠিকই, কিন্তু সুচারিতার মতে যারা সমাজের উচ্চস্তরের তারা ওখানে যায় শুধু পিএনপিসি করতে। সুচরিতার এতেও অনীহা। আর তাই মন খুলে এদের সাথে মিশতে পারে না ও। একটা অদৃশ্য কিছু ওকে সর্বদা ঘিরে থাকে। কিন্তু মনোমতো না হলেও সেভাবে জোর দিয়ে প্রতিবাদ করতে পারে না সুচরিতা। কোনো কিছুই আর ভালো লাগে না। গ্রামের বাড়ি থেকে নায়েব কাকা এসেছিল একদিন। বহুদিন গ্রামেও যাওয়া হয় না। অম্বিকা কালনায় অরুণদের বিশাল পৈতৃক বাড়ি, যার একমাত্র উত্তরাধিকারী এখন অরুণ।
দুর্গা পূজা হয় সে বাড়িতে। মন্দির রয়েছে মায়ের। কয়েক বছর ধরে পূজাতেও যেতে পারেনি অরুণ। সম্পত্তি ও পূজার ভার নায়েব কাকার হাতেই ছেড়ে রেখে ও নিশ্চিন্ত। প্রচুর ধানি জমি ফল ফলাদি রয়েছে ওখানে, ওখানকার এই পূজা হয়ে যায়। বছরে এক দুবার সুচরিতা ঘুরে আসে। একটা অদ্ভুত টান ও অনুভব করে ওই বাড়ির প্রতি, সেই টানে যায়। এবার ওই পূজা 100 বছর হতে চলেছে, তাই কাকা খুব আশা করেছে সবাই অন্তত একটা দিনের জন্য যাবে গ্রামে। সুচরিতার খুব ইচ্ছা করে কদিন ওখানে গিয়ে থাকতে। বিয়ে হয়ে ওই 3 মহলা বাড়িতেই প্রথম ঢুকেছিল নতুন বউ হয়ে। প্রথম প্রথম শ্বশুর শাশুড়ির টানে মাসে একবার করে যাওয়া হতো ওখানে। ওরা থাকতে পূজাতেও যাওয়া হতো। বেশ কিছু আত্মীয় স্বজনের সাথেও দেখা হতো ওখানে। বেশ কয়েক বছর হলো শাশুড়ি শ্বশুর নেই, আর অরুণও যেতে চায় না। ছোটবেলা অদ্রিজাও খুব আনন্দ করত বাড়ির পূজায়। কত আগে থেকে দিন গুনত। কিন্তু বড় হওয়ার সাথে সাথে সবাই কেমন বদলে যায়। বদলে যায় ভালো লাগাগুলো। আজকাল অদ্রিজা গ্রামের নাম শুনলেই প্রথমে না করে দেয়। পুজোয় ঘুরতে যাবে বললেও অরুণ কোনো প্ল্যান করেনি। তাই একদিন রাতে সুচরিতা গ্রামের বাড়ির পূজার কথাটা তোলে। বলে, চলো না এবার সবাই মিলে গ্রামের বাড়ি যাই পূজায়। বহুদিন যাওয়া হয় না। আমার হবে না মা, আমি এবার বন্ধুদের সাথে কেরালা যাব ঠিক হয়েছে। তোমরা যাও। অদ্রিজা এক কথায় নাকচ করে উঠে যায়। অরুণ কোনো উত্তর না দিয়ে খেতে থাকে। সুচরিতা দ্বিতীয়বার বলতেই অরুণ বলে, গ্রামের বাড়ি তো যখন তখন যাওয়া যায়। ওর জন্য তো প্ল্যানিং দরকার নেই। 4 দিন ছুটি আছে, যেতেই পারি আমরা। বহুদিন পর সুচরিতার মনটা খুশি হয়ে ওঠে। হিসাব করে দেখে আর 28 দিন। পরদিন নায়েব কাকাকে ফোনে জানিয়ে দেয় ঘরবাড়ি পরিষ্কার করাতে তারা আসছে এবার। পুজোর বাজার আর গোছগাছ করতেই এই দিনগুলো পার হয়ে যায়। চতুর্থীতে অদ্রিজা চলে গেল ওর বন্ধুদের সাথে। অরুণ ষষ্ঠীর দিন সন্ধ্যায় যাবে বলেছে। নায়েব আর পুরোহিতের অনুরোধে সুচরিতা গাড়ি নিয়ে পঞ্চমীতেই চলে যায়। বধন হবে সে দিন। অরুণ পরদিন পৌঁছে যাবে বলেছে। অত বড় প্রাসাদের মতো বাড়ি আলো দিয়ে সাজিয়েছেন নায়েব কাকা। আত্মীয় শরিকরা কেউ আর তেমন নেই। তবুও 100 বছর আর সুচারিতারা আসছে শুনে আশেপাশে যারা রয়েছে 2-4 জন এসেছে। বহু পুরানো স্মৃতি ভিড় করে আসে সুচারিতার মনে। শাশুড়ি শেষ দিনটা অবধি এই বাড়িতেই কাটিয়েছিলেন। নিজে হাতে পূজার ভোগ রাঁধতেন উনি। নিজে দাঁড়িয়ে থেকে সব দেখাশোনা করতেন। সুচরিতাকে এসব করতে হয়নি কখনো। কিন্তু এবার এসে থেকেই সবাই বৌমা বৌমা করে ওকে ঘিরে ধরেছে। ভালোই লাগছে। যৌথ পরিবারের সবাই কত সম্মান দিচ্ছে। আপন করে নিয়েছে। না, ষষ্ঠীতে আসতে পারেনি অরুণ। এক বড় মন্ত্রী হঠাৎ ওর আন্ডারে ভর্তি হওয়ায় ব্যস্ত হয়ে পড়তে হয়েছে। নবমীর দিন পর্যন্ত চলেছে তার ব্যস্ততা। সার্জেন অরুণ চৌধুরী ডাক্তার হয়ে এমন রুগী ফেলে কোথাও যাবে কি করে। সব খবর এসে পৌঁছাচ্ছিল ফোনের মাধ্যমে। সুচরিতা কি বলবে আর ডাক্তারদের দায়িত্ব কর্তব্য সে ভালো করেই জানে। দশমীর সকালে বেদনাতুর মনে সবাই যখন মাকে বিদায় জানাচ্ছিল তখনও সুচরিতার মনে একটা আশা ছিল হয়তো অরুণ এসে পৌঁছাবে। কারণ আগের দিন তার পেশেন্ট উড়ে গেছে চেন্নাই। অরুণ 3 দিন ছুটি পেয়েছে। সুচরিতা ভেবেছিল লক্ষ্মী পূজা পার করেই বাড়ি ফিরবে। অরুণকে বলবে ছুটিটা বাড়িয়ে নিতে। অদ্রিজা লক্ষ্মী পূজার আগের দিন ফেরার কথা, যদি ফিরে আসে একবার ফোন করবে ওকে। ঢাকের আওয়াজে বিসর্জনের করুণ সুর। দক্ষিণের বারান্দায় দাঁড়িয়ে সুচরিতা চেয়েছিল বড় রাস্তার দিকে। মাত্র কয়েক ঘন্টার পথ। হয়তো এখনই এসে পড়বে অরুণ। সেই নতুন বিয়ের পর যেভাবে প্রতি সন্ধ্যায় অরুণের পথ চেয়ে বসে থাকত সেই কথা মনে পড়ছে বারবার। তখন অরুণ এদিকেই হাসপাতালে ছিল। অরুণের ফোন নট রিচেবল। পূজার 3 দিন বৃষ্টি না হলেও আজ আকাশের এক কোণে আস্তে আস্তে জমা হয়েছে কালো মেঘ। মা ফিরে যাচ্ছে বলে প্রকৃতিরও মুখ ভার। গায়ের লোক এসেছে মাকে বরণ করতে শেষ বেলায়। সবাই সুচরিতার প্রতীক্ষায়। বাড়ির একমাত্র বউ সিঁদুর ছোঁয়ালেই শুরু হবে সিঁদুর খেলা। শেষবার পথের দিকে চেয়ে নেমে আসে সুচরিতা। মাকে চোখের জলে বরণ করে বিদায় জানায়। সিঁদুরে সিঁদুরে রাঙিয়ে ওঠে বহুদিন পর। গোধূলির আলোয় মাকে নিয়ে সবাই চলল গঙ্গায়। সিংহ দরজার পাশে দাঁড়িয়ে আবার রাস্তা দেখে সুচরিতা।
আরেকবার ফোন করতে চেষ্টা করে। না, এবারেও। অদ্রিজাকে একবার ফোন করতে চেষ্টা করে। বিজয়ার আশীর্বাদ দিতে হবে। মেয়েটাও এই 3 দিন ফোন করেনি। বাবা মায়ের প্রতি যত তেমন টান নেই মেয়েটার। না, ফোনটাও লাগছে না। উৎসব মুখর এত বড় বাড়িটাও কেমন চুপচাপ। আলোগুলো আজ কেমন আলো আঁধারির ছবি আঁকছে। শান্তিজল আর বিজয়ার আশীর্বাদ করে ফিরে গেছেন পুরোহিত। গ্রামের লোক মিষ্টিমুখ করে বিদায় নিয়েছে। তারপরেই ঝড় উঠেছিল, সঙ্গে বৃষ্টি। বৃষ্টি কমতেই উথাল পাথাল মন নিয়ে পায়ে পায়ে ছাদে উঠে আসে সুচরিতা। যদি সিগন্যাল পায় ফোনে, রিং হচ্ছে। সব উৎকণ্ঠা কাটিয়ে অরুণের গলা ভেসে আসে। এ কয়দিন যা গেছে খুব ক্লান্ত লাগছে। পূজাও শেষ, তাই আর ওদিকে না গিয়ে সোজা বকখালি চলে এলাম। 3 দিন টানা রেস্ট নেব। নেক্সট উইকে আবার বাইরে কনফারেন্স, পেপারগুলো রেডি করতে হবে। তাই একটু রিফ্রেশ হওয়া। তোমায় দুবার ট্রাই করলাম, নট রিচেবল। সুচরিতা উত্তর দেয় না, চুপ করে থাকে। অরুণ বলে চলে, তুমি চাইলে ওদিকটা মিটিয়ে চলে এসো এদিকে। অবশ্য পরশু ফিরে যাব। একদিনের জন্য তুমি আর এসেই বা কি করবে? নায়েব কাকা বলছিল তুমি নাকি লক্ষ্মী পূজা পার করে আসবে বলেছ। সেটা দেখে নাও। সুচরিতা কি বলবে ভেবে পায় না। কি হলো, শুনতে পাচ্ছ তো? পূজা কেমন কাটলো ওদিকে? সুচরিতা ফোনটা কেটে দেয়। আস্তে আস্তে দোতলায় নেমে আসে। সার দিয়ে সব বন্ধ ঘর। শুধু বড় হলো আর দুটো শোয়ার ঘর খোলা। বাতি জ্বলছে। সব গ্রামের লোক আসতো। কত খাওয়া দাওয়া হতো। সব রকম পূজায় এই বাড়িতে উৎসব হতো একদিন। নেমে আসে একতলায়। 4টে কাজের লোক টুকটাক কাজ করছে। ঘুরে ঘুরে দেখে সব। তার বিয়ে, বউভাত, অদ্রিজার অন্নপ্রাশন, আজ শুধু কাজের লোকের হাতে এ বাড়ির চাবি। পরিবারের লোকেরাই সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে। তাদের আর কোনো টান নেই এ বাড়ির প্রতি। বড় দেওয়াল ঘড়িতে ঢং ঢং করে রাত 10টা বাজে। ফ্ল্যাটের চাবিটা হাতে নিয়ে সুচরিতা গিয়ে দাঁড়ায় ঠাকুর দালানে। খোলা মণ্ডপে একটা মাত্র প্রদীপ জ্বলছে। ড্রাইভার ওকে দেখে এগিয়ে আসে। শূন্য ঠাকুর দালানে প্রণাম করে সুচরিতা গাড়িতে উঠে বসে, বলে গঙ্গার ঘাটে নিয়ে যেতে। বোধহয় শেষ প্রতিমাটা বিসর্জন দিয়ে ফিরে যাচ্ছে একটা দল। ওধারের একটা ফাঁকা সিঁড়ি ধরে সে নেমে যায় জলের কাছে। জোয়ার আসছে। ঢেউ ভাঙছে সিঁড়ির বুকে। পায়ে এসে লাগে জলের ছোঁয়া। এক শীতল স্পর্শ। এক অন্য অনুভূতি। হঠাৎ হাতের চাবির গোছা ছুঁড়ে ফেলে দেয় নদীর বুকে। নিজেকে ভীষণ হালকা মনে হয়। সময় সব কিছু বদলে দিয়েছে। পিছু টানটুকুও এই সময় কাটিয়ে দেবে ধীরে ধীরে। এবার থেকে শুধুই নিজের জন্য বাঁচবেও, নিজের মতো করে উপভোগ করবে জীবনকে। টান নেই যাদের, সেই পরিবারকে আর সময় দেবে না। স্রোতের টানে ভেসে যাচ্ছে মায়ের প্রতিমা। এক ঝলক ঠান্ডা বাতাস ভেসে আসে নদীর বুক থেকে। বহুদিন পর সুচরিতা প্রাণ ভরে নিঃশ্বাস নেয়। সমাপ্ত।